আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে অনার্স দ্বিতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ কোর্সে। আজকে আমরা আলোচনা করব এই বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে, এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। প্রথম চ্যাপ্টারটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 1A আর একটা হচ্ছে 1B। তো 1A-তে হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান নির্ণয় করার পদ্ধতি আলোচনা করা হয়েছে। তাহলে চলেন আমরা ইতিমধ্যে আমাদের পূর্ব জ্ঞান অনুসারে জানি যে এক চলক বিশিষ্ট সমীকরণ আসলে কি। তবুও আমি একটু আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি একটু অন্যভাবে, যে f(x)0 আকারের সমীকরণকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয়। এটি বীজগাণিতিক বা তুরীয় আকারের হতে পারে। দেখেন, আমরা ইতিমধ্যে জানতাম যে এক চলক বিশিষ্ট সমীকরণ সাধারণত বীজগাণিতিক বা তুরীয় কথাটার সাথে আমরা অতটা পরিচিত না বা ইউজ টু না। যখন f(x) আমরা এইটা পাবো, এটা নিয়ে আমরা অবগত, তাই না? এটা আমরা পিছনের যে বর্ষগুলো পার করে আসছি সেখানে আমরা পেয়েছি। হয় তবে f(x)0 কে বীজগাণিতিক সমীকরণ বলা হয়। আবার যদি f(x) অপর কোনো ফাংশন, দেখেন কোনো একটা সমীকরণের মধ্যে যদি কোনো একটা লগারিদম ফাংশন থাকে বা সূচকীয় ফাংশন উপস্থিত থাকে বা ত্রিকোণমিতিক ফাংশন উপস্থিত থাকে, তাহলে ওই সমীকরণগুলোকে অর্থাৎ f(x) আকার = 0 আকারের ওই সমীকরণগুলোকে তুরীয় সমীকরণ বলা হয়। অর্থাৎ যেই সমীকরণের মধ্যে লগারিদম, সূচকীয় এবং ত্রিকোণমিতিক ফাংশন উপস্থিত থাকে, তাহলে আমরা ওই সমীকরণগুলোকে কি বলতে পারি? তুরীয় সমীকরণ বলতে পারি। আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। বীজগাণিতিক সমীকরণ হচ্ছে এটা x³ + x² - 1 = 0, আর তুরীয় সমীকরণ হচ্ছে e⁻⁻ x = sin x। দেখেন এখানে ত্রিকোণমিতিক ফাংশন উপস্থিত, এখানে লগারিদম ফাংশন উপস্থিত। আর একটা হচ্ছে কি ex tan x = 1। ওকে, এখন এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে পুনরাবৃত্তিক পদ্ধতি। আমরা অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়ে যে কোনো একটা সমীকরণ থেকে, অর্থাৎ এক চলক বিশিষ্ট একটা সমীকরণ থেকে যেই পদ্ধতি অবলম্বন করে আমরা ওই সমীকরণের সমাধানটা বের করব, প্রত্যেকটা পদ্ধতি অ্যাকচুয়ালি কী বলতো? পুনরাবৃত্তি পদ্ধতি। তো পুনরাবৃত্তি পদ্ধতি আসলে কি? এই পদ্ধতিতে সাধারণ কৌশল হচ্ছে, মানে সমাধান পুনরাবৃত্তি পদ্ধতির সাধারণ কৌশল হচ্ছে প্রথমে আদি আসন্ন মান x0 নির্ণয় করে অতঃপর অধিকতর ভালো আসন্ন মান x1 x2 xn পর্যায়ক্রমে একই পদ্ধতিতে নির্ণয় করা হয়। এখন কথা হচ্ছে, এই পদ্ধতি আমরা কখন থেমে যাব? যখন আমরা আমাদের অধিকতর সঠিক মানটা পাবো তখন আমরা থেমে যাব। এই পদ্ধতিতে প্রত্যেক পদক্ষেপে আসন্ন মান সমূহ মূলের দিকে অগ্রসর হলে আমরা বলতে পারি পদ্ধতিটি হচ্ছে অভিসারী পদ্ধতি। আর পুনরাবৃত্তি পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে, আমি আবার রিপিট করতেছি, x0 হচ্ছে আদি আসন্ন মান নির্ণয় করার পরে একই পদ্ধতিতে বারবার সঠিক মানটা নির্ণয় করার জন্য আমরা যে x1 x2 x3 নির্ণয় করি, এই পদ্ধতিটাই অ্যাকচুয়ালি পুনরাবৃত্তিক পদ্ধতি। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। চলেন, এই এক ধরনের পুনরাবৃত্তি পদ্ধতি যার মাধ্যমে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান নির্ণয় করি, সেরকম একটা পদ্ধতি হচ্ছে আপনার বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি। এই দ্বিবিভক্তি পদ্ধতিতে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান নির্ণয় করি। প্রশ্নটা হচ্ছে যে f(x)0 সমীকরণের আসন্ন মূল নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করা হলো। চলেন তাহলে আলোচনা করি। দ্বিবিভক্তি পদ্ধতিতে একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতিটি নিচের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে চলেন, এই উপপাদ্যটা কি? উপপাদ্যটা বলছে যদি f(x) ফাংশন a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন। আচ্ছা, a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন এই কথাটার মানে কি? অর্থাৎ a এবং b মানের যে মধ্যবর্তী মান আছে, এই মানের দ্বারা ফাংশনটি সংজ্ঞায়িত, এবং f(a) অর্থাৎ আপনি a বসানোর পরে f(এর যে মানটা পাবেন আর b বসানোর পরে f(b)র যে মানটা পাবেন, অবশ্যই এই দুজনের চিহ্ন বিপরীত হইতে হবে। বিকজ অফ, শর্ত হচ্ছে কি, এরা 0 থেকে ছোট, তাই না? দুজন পজিটিভ হলে তো এটা হচ্ছে গিয়া পজিটিভ মান হয়ে যাবে, আর যদি নেগেটিভ হলে পজিটিভ মান হয়ে যাবে, যেহেতু এরা গুণ অবস্থায় আছে। দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই এ বসানোর পর f(এর যে মানটা, ওকে অবশ্যই পজিটিভ বা নেগেটিভ, ও যদি পজিটিভ হয় ও নেগেটিভ হবে, ও নেগেটিভ হলে ও পজিটিভ হবে। ঠিক আছে? আচ্ছা, তবে f(x) 0 সমীকরণে অন্তত একটি মূল a ও b এর মধ্যে থাকবে। এখন চলেন আমরা একটা বিষয় ধরে নেই, যে মনে করি যে f(a) আর হচ্ছে f(b) 0 থেকে ছোট, তবে প্রথম আসন্ন মানটা কি হবে? x0 = a + b/2। দ্বিবিভক্তি এই জন্য বলা হয়, প্রত্যেক ধাপে দেখেন 2 দিয়ে এখানে ভাগ করা আছে,
ঠিক আছে, তাহলে a প্লাস বিকে যোগ করে 2 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম আসন্ন মান আমার। তো এখন যদি প্রথম আসন্ন মানটা দ্বারা আমরা যেই সমীকরণের সমাধান নির্ণয় করতেছি সে যদি সিদ্ধ হয়ে যায় তো তোমরা সমাধানটা পেয়ে গেলাম। তাই বলা হয়েছে এখানে নিচের দুটি অবস্থা সম্ভব হতে পারে। একটা অবস্থা হচ্ছে যে এফ অফ এক্স নট ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে তো সমীকরণটা সিদ্ধ হয়ে গেল, আমরা সমীকরণের মান পেয়ে গেলাম, আমাদের কিন্তু আর পুনরাবৃত্তি করতে হচ্ছে না, আমরা কিন্তু এখানেই থেমে যাব। কিন্তু যদি আমরা সমীকরণের মানটা না পাই, অর্থাৎ এক্স নট দ্বারা ওই যে সমীকরণটা আমার কাছে আছে সিদ্ধ না হয়, তখন আমাদের কি করতে হবে, চলেন আমরা নিচে দেখি। বলা হয়েছে যদি 1 ঘটে তবে এফ অফ এক্স ইকুয়াল টু 0 এর একটি মূল হবে এক্স নট এবং প্রক্রিয়াটি এখানেই সমাপ্ত ঘটবে। কিন্তু যদি এই 2 ঘটে তখন কি ঘটবে, যদি 2 ঘটে তবে মূলটি এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হতে পারে, আবার আপনার এক্স নট ও এর মধ্যে অবস্থিত হতে পারে। যখন মূলটি এফ অফ এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হবে তখন অবশ্যই এই এফ অফ এক্স নট আর হচ্ছে এফ অফ বি এর মানটা 0 থেকে ছোট হইতে হবে। আবার যখন এক্স নট আর হচ্ছে এর মধ্যে অবস্থিত তখন কিন্তু অবশ্যই এফ অফ এক্স নট এবং এফ অফ এ এর মানটা গুণফলটা 0 থেকে ছোট হইতে হবে। তখন আমরা দ্বিতীয় আসন্ন মান পেয়ে যাব। দ্বিতীয় আসন্ন মানটা হচ্ছে কি এক্স নট এক্স অন ইকুয়াল টু, দেখেন এখানে এক্স নট আর হচ্ছে বি ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এক্স নট প্লাস বিকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। আবার যখন আমরা এখানে এক্স নট আর হচ্ছে এ নিয়েছি যারা 0 থেকে ছোট, তখন কিন্তু আমরা যখন আসন্ন মান নির্ণয় করেছি এখানে কিন্তু দেখেন এ আর হচ্ছে এক্স নট বিদ্যমান, একে আমরা 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলতো, এটা হচ্ছে দ্বিতীয় আসন্ন মান। দ্বিতীয় আসন্ন মান পাওয়ার পরে আমরা যদি দেখি যে আমরা অধিকতর ভালো মূলটি পাইনি, তখন কিন্তু আমাদের আবার x2 নির্ণয় করতে হবে। আবার x2তে যদি, অর্থাৎ তৃতীয় আসন্ন মান যেটা আমরা পেলাম, তৃতীয় আসন্ন মানটা যদি আমাদের অধিকতর ভালো মূল না হয় তাহলে কিন্তু চতুর্থ আসন্ন মান আমাদের নির্ণয় করতে হবে। এভাবে আমরা কি বলতো আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এই জন্যই কিন্তু এই পদ্ধতিগুলোকে পুনরাবৃত্তি পদ্ধতি বলা হয়, কারণ হচ্ছে আমরা অধিকতর আসন্ন মানটা অর্থাৎ সর্বোত্তম মূলটা, যেই মূলটা সব থেকে সঠিক সেটা পাওয়ার জন্য কিন্তু আমরা বারবার রিপিট করি। ঠিক আছে, তাহলে এই যে যে পদ্ধতিটা দ্বিবিভক্তি পদ্ধতি, এইটা একটা পুনরাবৃত্তি পদ্ধতি এবং তাই বলা হয়েছে এইভাবে নির্ণীত পদ্ধতিতে মূলটি সঠিক না হওয়া পর্যন্ত আমরা দ্বিবিভক্তি পুনরাবৃত্তি করতে হবে। ঠিক আছে, এই যে দ্বিবিভক্তি পদ্ধতি বা বাইসেকশন মেথড, এই মেথডটাকে অনেক সময় বাইনারি সার্চ মেথডও বলা হয়। বাইসেকশন মেথড এবং কি বলতো বাইনারি সার্চ মেথডও বলা হয়। তাহলে বাইনারি মেথডকে বাইনারি সার্চ মেথডও বলা হয়। পরীক্ষায় কিন্তু অনেক সময় আপনাকে বাইসেকশন মেথডের পরিবর্তে বাইনারি সার্চ মেথডের উল্লেখ করা থাকতে পারে। তো আপনি যদি না জানেন যে বাইসেকশন মেথড এবং বাইনারি সার্চ মেথড সেম জিনিস, তাহলে কিন্তু আপনি বিষয়টা কি করতে পারবেন না, ধরতে পারবেন না, আপনি জানা জিনিস ভুল করে আসবেন। দ্যাটস ওয়াই আপনার জানতে হবে অবশ্যই বাইসেকশন মেথড যে কথা, বাইনারি সার্চ মেথডও সেম কথা। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার অনেক সময় কুইজে আপনাকে দিবে যে তুরীয় সমীকরণ কাকে বলা হয়। ঠিক আছে, আপনি এতদিন জানতেন হচ্ছে কি বলতো বীজগাণিতিক সমীকরণ, কিন্তু তুরীয় সমীকরণ অনেক সময় ক নম্বরে আসবে যে তুরীয় সমীকরণ কাকে বলা হয়। তখন আপনি এখন তো অবশ্যই জেনে গেলেন যে তুরীয় সমীকরণ হচ্ছে কি, যেই সমীকরণের মধ্যে লগারিদমিক অথবা সূচকীয় বা ত্রিকোণমিতিক ফাংশন উপস্থিত থাকে সেই সমীকরণগুলোকে বলা হয় হচ্ছে আপনার তুরীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লেকচারে হচ্ছে গিয়া বাইসেকশন পদ্ধতিতে কিভাবে একটা সমীকরণের সমাধান বা মূল নির্ণয় করা যায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় লেকচারে। আল্লাহ হাফেজ।